তর্ক চলছেই, মতিগানে কে চকাম করে মেট্রোয় চুমু খেয়ে নিয়েছিল। এবার সেটা কি রেলওয়ের চুমু না মানবিক চুমু, সেটা কপালে না গালে না ঠোঁটে, এই নিয়ে বিতর্ক হচ্ছে। শীতকাল পড়েছে, অর্থনৈতিক সংকটে ভোগা পশ্চিমবঙ্গে অনেকেই নাকি শীতবস্ত্র কিনতে পারছে না, তাই চুমু খেলে নাকি গরম লাগে, এটাও কেউ বলছে, আমি জানি না। যাই হোক, এসব কথায় যদি বেড়ে যায় দোষ, তাই আমি নই শ্রী সজল ঘোষ। নমস্কার। রাজ্যে কি এমন ঘটলো যাতে একেবারে সজল ঘোষের ওপর দোষারোপ করলেন রুদ্রনীল ঘোষ? রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা, আপনারা জানেন যে কখনো কখনো তিনি বিতর্কিত মন্তব্য করে ফেলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে তো কথা বলছেনই, আর তার একমাত্র উদ্দেশ্য মাঝে মাঝে বোঝা গিয়েছে যে উন্নতি বা উন্নয়ন পরে, তার আগে একজনকে ক্ষমতাচ্যুত করা, বলা ভুল হলো, 14 তলা থেকে নিচে নামানো, এরকম কথা তাকে আগেও বলতে শোনা গিয়েছে। আর এরকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি অনেকবার বলেছেন। আর এবার একবার সজল ঘোষের বিরুদ্ধেই কথা বললেন। ঠিক সজল ঘোষের বিরুদ্ধেই তার উদ্দেশ্য ছিল কি, নাকি তার মধ্যে ছিল এক অন্যরকম কবিতা, যে কবিতার মধ্যে দিয়ে তিনি বারংবার আক্রমণ শানিয়েছেন? না, সরাসরি বলেননি, তবে একেবারে ঘুরপথে রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেছেন। আর সমালোচনা শুধু করেননি, রাজ্যের বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলোকে সামনে রেখে আক্রমণের পর আক্রমণ শানিয়ে গিয়েছেন। আর তার অস্ত্র হয়েছে কবিতা। যে বাঁচার জন্য খাওয়া নাকি খাওয়াতেই বাঁচা, বাঁচার জন্য খাওয়া নাকি খাওয়াতেই বাঁচা, উত্তর খুঁজে মুখ হলো হাঁড়ি চাঁচা। বাঙালি চুলকে মরে টাক পড়া মাথা, ভাবতে ভাবতে তার সেই মাথা হলো ব্যথা। খাওয়া দাওয়ার বিষয় নিয়ে তিনি যখন কথা বলছেনই, তখন সেখানে বলেছেন চপ ঝালমুড়ি। এবার নিশ্চয়ই ওয়াকিবহল যারা দর্শক রয়েছেন বা যারা নিত্য রাজনীতি নিয়ে চর্চা করেন বা খবরাখবর রাখেন, তাদেরকে আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন নেই যে চপ ঝালমুড়ি বলতে তিনি ঠিক কি উল্লেখ করেছেন বা কিসের কথা বলেছেন। আর এক্ষেত্রে চপ ঝালমুড়ি বলতে তার উদ্দেশ্য কি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ শিল্প নিয়ে তিনি একটু ডাক দিয়েছেন, সেই প্রশ্নটা কিন্তু উঠছে। আজ সে এমন খাবে লাগবে না থালা, হ্যাঁ আজ সে এমন খাবে লাগবে না থালা, মেনু এমন নেই কারো পকেটের জ্বালা। কি কি মেনু? অল্পেতে বাড় খান, এই মেনুগুলো হয়তো আমি যে কোনো কাউন্টার রয়েছে যে দোকান এখানে নেই, মেনুগুলো দিচ্ছি যে অল্পেতে বাড় খান, কেউ খান ঢপ, ঢপের শিল্প হলো ঝালমুড়ি চপ। এবার আপনারা নিশ্চয়ই মনে রাখবেন যে প্রকাশ্য মঞ্চ থেকেও বারবার পুলিশকে আক্রমণ করেছেন রুদ্রনীল ঘোষ। আর পুলিশকে আক্রমণ করার মধ্যেই ছিল যে তার বাড়িতেও নাকি তাদেরকে গিয়ে শুনতে হয়, নাকি সেই প্রশ্ন তুলেছিলেন যে তারা ঘুষ খাচ্ছেন, তাই নিয়ে প্রতিক্রিয়া। আর সেই বিষয়টাকেই বোধহয় এবার বিরিয়ানির সঙ্গে তুলনা করে একটু ঘুষের কথা বলে দিলেন। আর সেই ঘুষ নিয়ে এবার কবিতা উঠে এলো, আর সেই কবিতার অংশ আপনাদের সামনে। বিরিয়ানি বাদ দিয়ে কেউ খায় ঘুষ, হ্যাঁ বিরিয়ানি ভাত দিয়ে কেউ খায় ঘুষ, এই খাবারে অনেকেরই মন উসখুস। ও বেশ পশ্চিমবঙ্গ রোজ খবরের কাগজে দেখছে, ওর ইচ্ছা হচ্ছে। দেখুন, রাজ্য সরকারের বিরুদ্ধে তো অনেক রকম দুর্নীতির অভিযোগ উঠেছে, আর সেই দুর্নীতির মধ্যেই প্রশ্ন উঠেছে ইডি এবং সিবিআই এর তরফ থেকেও নানান রকম ভাবে। কখনো চাকরি চুরি, কখনো রেশন দুর্নীতি, কখনো শিক্ষক নিয়োগ দুর্নীতি, হ্যাঁ এরকম নানান রকম বিষয় নিয়ে দুর্নীতির কথা উঠে এসেছে এই রাজ্য সরকারের আমলেই, মানে তৃণমূল সরকারের আমলে। আর সেটাও এবার তার কবিতার মধ্যে উঠে এসেছে। আর সেখানে ইডি সিবিআই এর কথাও যেরকম তিনি উল্লেখ করেছেন, সেখানে চাকরি চুরির বিষয়টা উল্লেখ করেছেন। বোঝাই যাচ্ছে যে এর মধ্যে অনেকটা রেশ হয়তো তিনি রেখেছেন সেই এসএসসি বা শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। দেখুন, অকারণে ভয় খান দিনে রাতে কেউ, তা অকারণে ভয় খান দিনে রাতে কেউ, ইডি সিবিআই নয় কুকুরের ঘেউ। যাদের বড় মেনু সেই ক্ষেত্রে উঠে আসছে কয়লা এবং বালি। কয়লা এবং বালি, বুঝতেই পাচ্ছেন যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তার একেবারে নিশানা হচ্ছে বালি নিয়ে কার কথা উঠেছিল। মানে অনুব্রত মণ্ডলের সময় একটা বালি চুরির বিষয় এসেছিল, কয়লা, এগুলো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে উদ্দেশ্য করে এবার কবিতার লাইন বেরোচ্ছে রুদ্রনীল ঘোষের তরফ থেকে। ও আমাদের মেনু ছোট, নেই কয়লা বা বালি, খাবার মেনুর মধ্যে এই চেটেপুটেতে আমরা সরি চাইছি।
কারণ আমাদের মেনু ছোট, নেই কয়লা বা বালি, চাকরি আবাস নেই, নেই রেশনের থালি। চাকরি, রেশন, আবাস বলা বাহুল্য যে এগুলো দুর্নীতির আওতায় একটা অভিযোগ এসেছিল এবং সেই অভিযোগকে সামনে রেখেই আবার কবিতা ফেলেছেন। এবার আপনারা এতক্ষণ ভাবছেন যে এই কবিতা কেন আর কিসের জন্যই বা এই খাওয়া দাওয়ার সঙ্গে রিলেট করে ফেলতে পারছেন রুদ্রনীল ঘোষ। চেটে পুটে বলে খাদ্য মেলা, সেই খাদ্য মেলা সজল ঘোষ যেরকম ছিলেন অন্যান্য বিজেপি নেতা নেতৃত্বরাও, আর সেখানেও পৌঁছেছিলেন রুদ্রনীল ঘোষ। আর সেইখানেই এই মেলা থেকেই খাওয়া দাওয়া, অর্থাৎ চেটে পুটে খাদ্য মেলা, তার সঙ্গে সরাসরি যোগ করে দিয়েছেন রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের খাওয়া দাওয়ার বিষয়কে। কারণ সেখানেও দুর্নীতির গন্ধ বারংবার উঠে এসেছে, আর সেই দুর্নীতিকে খাওয়ার সঙ্গে একেবারে সামঞ্জস্যতা রেখে চেটে পুটে মেলার একটা কবিতাও সেরে ফেলেছেন তিনি। আর সজল ঘোষ, যেটা দিয়ে একদম ভিডিও শুরু করলাম, যে সব দোষ সজল ঘোষের, তার কারণ তিনি তো খাবার তালিকা বলছেন, মানে উজ্জ্ব রাখছেন, আর এর মধ্যেও যদি কোনো বিতর্ক হয়ে থাকে তাহলে সেই দোষ সজল ঘোষের। সব মেনুতে যদি নাই মেটে আস, তাহলে জমিয়ে খান গাঁট ওলা বাঁশ। তো যে যে মেনুগুলো আমাদের কোনো দোকানে নেই, এখানে স্টলে নেই, সেই মেনুগুলো আমি বললাম, যা বাঙালি খেয়ে আসছে। দাগা বলুন, ঘুষ বলুন, ল্যাং বলুন, ভয় বলুন, বার বলুন বা চুমু বলুন, যদিও চুমু আমিষ না নিরামিষ এই নিয়ে একটা তর্ক চলছেই। বিজেপি তৃণমূল কংগ্রেসের পেছনে একেবারে হাত ধুয়ে পড়ছে। আর এখন ওই যে প্রথমেই ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম যে কোথাও গিয়ে রাজ্য সরকারের এই তৃণমূল কংগ্রেসকে সেই গদি থেকে ফেলে দেওয়ার জন্য একেবারে আপ্রাণ চেষ্টা করছে পদ্মশিবির। তার এই গোটা কবিতার মধ্যে বহু জায়গাতে বহু বিষয় উঠে এসেছে যেগুলো তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতির সঙ্গে ভীষণভাবে জড়িত, কিন্তু তৃণমূল কংগ্রেস বা তার কোনো নেতা নেতৃত্ব নাম একবারের জন্য কিন্তু রুদ্রনীল ঘোষ উল্লেখ করেননি। ফলে এটা প্রশ্নই থেকে যায় যে তার এই কবিতার মধ্যে আক্রমণের সেই তীর কি গিয়ে তৃণমূল কংগ্রেসের দিকে, কারণ বারংবার বিষয়গুলো কিন্তু মিলে যাচ্ছে। এই ভিডিও নিয়ে আপনারা কি মনে করেন, আপনারা এই কবিতা নিয়ে কি মনে করেন, সেটা মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট করে আমাদেরকে জানাতে বলবেন। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলক মিডিয়া।